স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমাদের আজকেও একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী প্রতীক ও জোটের রাজনীতি। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, আমার পাশেই আছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। আরপিও সংশোধনীর আপত্তি জানিয়ে সিইসিকে চিঠি বিএনপির। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হবে, নিয়োগ বদলিতে নিরপেক্ষতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। সাংঘর্ষিক আন্দোলন পরিহারের আহ্বান আমির খসরুর, ভোটের অভিযাত্রা শুরু, বললেন গোলাম পরওয়ার। জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই, দাবি আক্তারের। শিগগিরই সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করা হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সময়োপযোগী মজুরি নির্ধারণ করতে চায় সরকার। গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11ই ডিসেম্বরের মধ্যে। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদের খোঁজে রিমান্ডে থাকা 3 সহযোগীকে জিজ্ঞাসাবাদ। এবং চীন রাশিয়ার আধিপত্য ঠেকাতে ট্রাম্পের সফর শুরু। মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে শান্তি চুক্তি সই করল থাইল্যান্ড, কম্বোডিয়া। আসিয়ান সম্মেলন শুরু। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের সঙ্গে থাকতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের যারা অতিথি আছেন তারা প্রশ্নের উত্তর দেবেন। আমি একটু প্রথমেই মীর নেওয়াজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা যেমনটি শিরোনামেও দেখছিলাম, বিএনপির একটি প্রতিনিধি দল আজকে নির্বাচন কমিশনে গিয়েছে, সেখানে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিটা হচ্ছে যে আরপিও সংশোধন হয়েছে, সেই সংশোধনে একটা বিষয় আছে, যদি জোটবদ্ধ নির্বাচনও কেউ করে, সেই নির্বাচন করতে হলেও যার দলের নিজের দলের যে প্রতীক, সেই প্রতীকেই নির্বাচন করতে হবে। সেটি নিয়ে বিএনপির একটু এটা বিএনপি মনে করছে যে না, এটা ঠিক হয়নি, এবং এটা যে ঐকমত্য কমিশনেও যে আলোচনাগুলো ছিল সেখানেও এই বিষয়টা এরকম ছিল না। আসলে যদি জোটবদ্ধ নির্বাচন হয়, জোটবদ্ধ নির্বাচন হলে যার যার প্রতীকে নির্বাচন করলে তাতে আসলে কি সুবিধা কি অসুবিধা, এবং কোন অসুবিধার জন্য আপনারা আবার এটাকে চেঞ্জ করার জন্য বলছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার বৈশাখী টিভি মাধ্যমে দেশের বাইরে এবং দেশের মধ্যে যারা রয়েছেন দর্শক শ্রোতা, তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুধু বিএনপি যে আপত্তি জানিয়েছে বিষয়টা সঠিক নয়, ছোট ছোট সকল দলই বিষয়টা নিয়ে আরপিও আপনাদের সঙ্গে যারা আছেন যারা রয়েছে এবং অন্যান্য দলগুলো চেয়েছে। তার কারণ হচ্ছে গণপ্রদত্ত আদেশ 1972 আরপিও অনুযায়ী 20 নম্বর অনুচ্ছেদে বলা ছিল যে যদি কোনো ছোট ছোট দল বড় দলের সাথে জোটভুক্ত হয়, পূর্বে যেগুলো ছিল আর কি, সেই ক্ষেত্রে যদি মনে করেন বড় দলের প্রতীক ব্যবহার করতে পারবেন অথবা স্বস্ব দলেরও প্রতীক ব্যবহার করতে পারবেন। কিন্তু বর্তমান যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সংস্কার কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, কোনো দলের সাথেই এই বিষয়গুলো কোনো আলোচনা হয়নি। তারা একতরফাই যে যদি কোনো দল জোটভুক্ত হয় সেই দলের প্রতীক ব্যবহার করতে হবে। এখানে প্রবলেমটুকু হচ্ছে, ধরুন ছোট ছোট দল, অনেক জনপ্রিয় নেতা রয়েছে, অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে, রাজনীতিবিদ রয়েছে। সেই ক্ষেত্রে প্রতীকটা যদি বড় বড় দলের যদি প্রতীক ব্যবহার করে, সেখানে জনগণ বিভ্রান্তিতে পড়বে না। সেখানে দলীয় নেতাকর্মীরাও সেই ব্যক্তিকে মানে সহযোগিতা করার জন্য প্রস্তুত। যার কারণে সুবিধা হলো সেখানে। আর অসুবিধা হচ্ছে যদি স্ব দলের প্রতীক ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের অসুবিধা হতে পারে। এটা ছোট দলগুলোর অসুবিধা হতে পারে। বিএনপির তো এখানে কোনো
সমস্যা হওয়ার কথা না। আপনারা কি বিএনপি তো তাহলে ছোট আপনাদের দলগুলোর এটা আপনাদের কথা মাথায় রেখে নাকি ছোট দলগুলো যারা আপনাদের সঙ্গে ছোট আছে দলে বিএনপি তো তারা ধরেন নির্বাচন করে যদি বহুদলীয় হেরে যায় গণতন্ত্রে বিশ্বাস তাদের করে। প্রতীকে, তাহলে হয়তো আসন সংখ্যা আপনাদের কমে যেতে পারে? না না, আসন সংখ্যা কেন কমবে আমাদের? না, বিএনপি বহুদলীয় যদি গণতন্ত্রে ধানের শীষ না নিয়ে তারা নিজেদের কোনো প্রতীকে নির্বাচন করে, সেই ক্ষেত্রে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই দল। হ্যাঁ, তা তো অবশ্যই সেটার যথার্থই কথাই বলছি। বলেছেন। তাহলে হ্যাঁ। তো আপনাদের যেহেতু যদি জোটবদ্ধ নির্বাচন হয়, তাহলে সেখানে তো আপনারা আর প্রার্থী দিচ্ছেন না, জি, ওই দলের প্রার্থী থাকবে, তাহলে সেই আসনটা কমে যাওয়ার না সম্ভাবনা ঠিকই বলেছেন। এটা তো মূলত সেটাই একটা তো প্রবলেম রয়েছে। তা আসলে বিএনপি তো চায় যে একটি টেকসই গণতন্ত্র, আপনার ভালো ভালো ব্যক্তিত্ব জাতীয় সংসদে আসুক, দেশকে ডেভেলপ সংসদের মাধ্যমে, যার আলোকেই ধরেন ছোট ছোট দলে তো অনেক প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছে, রাজনীতিবিদ রয়েছেন, তো সেগুলোর আলোকেই আপনার এটা আপত্তি জানানো। আর এটা বিএনপি তো এক আপত্তি জানেনি, সকল দলই মোটামুটি আপত্তি জানিয়েছে। আর এই এত বড় একটা পরিবর্তন আসবে, সেগুলো তো আগের থেকেই আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা মানে প্রয়োজন ছিল। আপনি ধরেন দেখেন, এই যে আজকে 17-18 মাস চলছে এই নতুন গভর্নমেন্টের, অন্তর্বর্তীকালীন সরকারের। আচ্ছা, আমরা একটু এই আলোচনাটুকুই একটু আরিফুল ইসলাম আদিবের কাছ থেকে শুনে এসে আবার আমরা অন্য বিষয়ে যেতে চাই। যে প্রশ্নটি রেখেছিলাম আমি মীর নেওয়াজ সাহেবের কাছে, যে এই যে আরপিও সংশোধনের যে বিষয়টা, এটা আপনারা এনসিপি কিভাবে এটাকে দেখছেন? যে বিএনপি চিঠি দিল আজকে, এনসিপি কিভাবে দেখছে? আপনাকে ধন্যবাদ জানাই এবং আমার সাথে সিনিয়র রাজনীতিবিদ আছেন, তাকেও ধন্যবাদ। যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমত বিষয় হচ্ছে যে বেশ অনেকগুলো সংশোধন এনেছে। পলাতক আসামি তারা নির্বাচন করতে পারবেন না, জোট হইল দলীয় প্রতীকে নির্বাচন করা, এরপর দেখলাম জামানতের সংখ্যা একটু বাড়িয়েছে, 50,000 করেছে। তারপরে হচ্ছে ভোট গণনার সময় গণমাধ্যম কর্মী থাকবে, এরকম বেশ 5-7টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আনছে, যেগুলো মোটামুটি আমরা প্রাথমিকভাবে ইতিবাচকভাবেই দেখি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে এবং বেশ অনেকগুলো দলই দেখলাম আপত্তি জানিয়েছে এবং বিএনপিও আজকে তাদের এই জায়গাটা বলেছে, সেটি হচ্ছে যে আপনার জোট করলেও আপনার হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন করাটা। প্রথমত হচ্ছে যে দেখেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যখন আপনি একটা রাজনৈতিক দল করেন কিংবা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং সেই দলটি যেহেতু নিবন্ধন পেয়েছে, তার মানে তো তার একটা দলীয় প্রতীক আছে। তো ফলশ্রুতিতে আমাদের দেশে যেটি হয় যে আপনি যখন একটা দল করেন তখন আপনাকে একটা রাজনীতি সামনে আনতে হয়, যে বিদ্যমান দলের থেকে আপনি একটু ভিন্ন ধরনের এই রাজনীতিটা আপনি জাতির করতে চান। এই রাজনীতিটা আনার পরে তাকে সংগঠন তৈরি করতে হয় এবং সংগঠন তৈরির পরবর্তী ধাপে তাকে হচ্ছে মানে সংগঠন মানে তার দলীয় ওই আদর্শের কর্মী নেতা তৈরি করতে হয়। এরপরে সর্বশেষ তাকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে সেটা প্রমাণ করতে হয়। এই যে 3টা প্রক্রিয়া, রাজনীতি, সংগঠন এবং নির্বাচন, 3টি কিন্তু খুব আলাদা আলাদা ফেজ। কোনো দল হচ্ছে যখন নির্বাচনে নির্বাচিত হয়ে যখন আসন সংখ্যা নিশ্চিত করে, তখন ওই দলটাকে আমরা একেবারে পূর্ণাঙ্গ দল হিসাবে বলতে পারি। যদিও বাংলাদেশের এখানে সংগঠন এবং নির্বাচনের সাথে অনেকগুলো প্রক্রিয়া জড়িত আছে, মানি, ম্যান, মিডিয়া, অনেকগুলো এস্টাবলিশমেন্টের বিষয় আছে। এই সবগুলো বাদ দিয়েও যদি আমি বলি যে আপনি একটি দল করলেন 7 বছর 8 বছর ধরে, আপনি নির্দিষ্ট আদর্শ মানুষের কাছে প্রচার করলেন, আপনার মার্কা প্রচার করলেন, কিন্তু নির্বাচনের সময় আপনি আপনার যে আদর্শ, যে মার্কা, যে আহ্বান নিয়ে মানুষের কাছে পূর্বে পৌঁছালেন, নির্বাচনের সময় আপনি সেই কনফিডেন্সটা করতে পারতেছেন না আপনার দলের প্রতি এবং আপনার নিজের প্রতীকের প্রতি। তাহলে আপনি এই যে 10 বছর যেটা প্রচার করলেন, যে আদর্শ, সে আদর্শের উপর আপনার নিজেরই আর কনফিডেন্স আসতেছে না। ফলে আমরা যেটা দেখি যে আমাদের পূর্বের নিয়মে যে বাংলাদেশে এখন প্রায় নিবন্ধিত দল হচ্ছে 56টা। নিবন্ধন কি প্রক্রিয়া পেয়েছে আপনি দেখবেন যে 5ই আগস্টের পূর্বের যে ইসি ছিল, সে হুদা কমিশন, নির্বাচন কমিশন নিবন্ধন দিচ্ছে কাকে? বিএনএমকে দিয়েছে ওই সুপ্রিম পার্টিকে, এই রকম দলগুলোকে। এবার যেটা হচ্ছে আমাদেরকে মনোনীত করেছে, আমাদের সাথে আবার আরেকটা অপরিচিত বা মানে কেউ জানেই না যে জাতীয় লীগ নামে তাকে হচ্ছে নিবন্ধন করেছে।
তাহলে একটা দল নিবন্ধন পেল, নিবন্ধন পাওয়ার জন্য ন্যূনতম যে ক্রাইটেরিয়া 100টা উপজেলায় তার আজকেও হচ্ছে কিন্তু অফিস একটি দল নতুন করে থাকা, নিবন্ধন পেয়েছে থাকা এবং নেতাকর্মী থাকা। তাহলে এই নেতাকর্মী তার কোথায়? তাহলে এই নেতাকর্মী দ্বারাই তো তাকে সেই ইলেকশনটা করে ফেলতে পারে। ফলে আমি মনে করি বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে পূর্বের লিগাছি ধরে বাপের নামে রাজনীতি করা, বাপে জ্ঞান মন্ত্রী ছিল কিংবা এমপি ছিল, অথবা নিজে এখন অনেক কালো টাকার মালিক হয়েছে, কোনো রকম একটা দল নাম সর্বোচ্চ একটা দোকান খুলে ফেলে একটা বিএনপির সাথে কিংবা বড় দলের সাথে জোট করে সে তার একটা আসন নিশ্চিত করা। ফলশ্রুতিতে রাজনীতি বলতে যেটা একটা ফিলোসফি, মানুষের জন্য করা, মানুষের জন্য ত্যাগ স্বীকার করা, আপনি স্যাক্রিফাইস না থাকলে আপনাকে কেন মানুষ হচ্ছে আপনাকে ভোট দিবে, এই যে একটা জার্নির মধ্যে দিয়ে যাওয়া, সেই জার্নিটার মধ্যে দিয়ে না যাওয়ার ফলে এই যে অন্যের মার্কায় অন্যের ব্র্যান্ড ইউজ করা, ভর করে হচ্ছে সংসদে যাওয়া, ফলশ্রুতিতে এইটা হচ্ছে আসলে এটা বন্ধ হওয়া দরকার। সেই জায়গা থেকে আমি মনে করি অবশ্যই দলীয় প্রতীকেই নির্বাচন করাটা উচিত, এবং এটা করলেই আপনি যে এই যে 56 দল 60 দল, ঠিক আছে, এই ধরনের হচ্ছে নানা ধরনের রাজনীতির যে মানে একেবারে সরল পথ, এগুলো বন্ধ হয়ে যাবে। জি, যেটা আরিফুল ইসলাম আদিব বলছিলেন মীর নেওয়াজ, যে আসলে এখনও কিন্তু সেই আগের যে লিগেসিটা, যে পরিবারে অন্য কেউ একজন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার মাধ্যমে আবার পরবর্তীতে যাওয়া, তার ছেলেরা মন্ত্রী হওয়া বা এমপি হওয়া, সেই বিষয়গুলো, এবং যারা এখন বলছেন যে না আমরা আমাদের নিজেদের যে প্রতীক আছে সেই প্রতীকে নির্বাচন করব না, অন্যের উপরে ভর করে এমপি হয়ে সংসদে আসা, এই বিষয়টাকে কিন্তু অনেকেই আজকে যেমন নেগেটিভলি বলছে এবং এনসিপিও সেটাই বলছে। আপনার কি আরেকটু বলবেন এই বিষয়টা? ধন্যবাদ আপনাকে। দেখুন, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এটা তো স্বাভাবিক। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার না, সবাই তো হয় না, রাজনীতি না হয় না, সেটা হলো অন্য জিনিস। রাজনীতিবিদদের ছেলে রাজনীতি করবে, এটা তো অস্বাভাবিক কিছু না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার হঠাৎ একটু পরিবর্তন করবেন, সেগুলো তো সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া সমুচিত ছিল। মানে আরপি অনুযায়ী পূর্বে যেগুলো ছিল 72-এর সংবিধানের 20 নং অনুচ্ছেদে, যে পূর্বের দলের প্রতীক ব্যবহার করতে পারবে, সেটাকে রহিত করা হবে। এখন নতুন করে যেগুলো জটিলতা সৃষ্টি হয়েছে, ছোট ছোট দলগুলো, অনেক তো ভালো ভালো লোক রয়েছে সংসদে যে কথা বলার মতন এবং দেশে অবদান রাখার। না, ভালো লোক হলেই তো হবে না, এটা তো একটা নির্বাচন, জিতে আসতে হবে। না, নির্বাচন তো ধরেন আমাদের যেমন নির্বাচনে যারা প্রার্থী নির্বাচিত হবেন, আমাদের 5টি শর্ত দিচ্ছে, সেটা ডেডিকেশন, স্যাক্রিফাইস, পাবলিক পারসেপশন। পাবলিক যদি আমাকে চায় তাহলে তো কোনো অবস্থাতে আমাকে বাদ দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমরা ওইটাকেই বেশি মূল্যায়ন, বাবা মন্ত্রী ছিল, এমপি ছিল, ছেলে এমপি, সেটা কিন্তু না, আমরা কিন্তু সেই পথে আমাদের দল যায়নি। বারবার কিন্তু দল কিন্তু বারবার বলতেছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, একটি চ্যানেলে বারবার বলতেছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যে যার বিবিসি বাংলা আপনি নিশ্চয়ই একটা ইন্টারভিউ দেখেছেন, তার সাক্ষাৎকার সারা বাংলাদেশেই প্রশংসিত হয়েছে সেই সাক্ষাৎকারটুকু। সেখানে বলা রয়েছে যে যদি দলের তার স্যাক্রিফাইস, জনগণের সম্পৃক্ততা, যে এলাকার সম্পর্কে সে জানে, হ্যাঁ, জনগণের সাথে যার সাথে সংযোগ রয়েছে, স্থাপন রয়েছে, ইত্যাদি ইত্যাদি 5টি বিষয় রয়েছে। কারণ সেই ক্ষেত্রে যদি আমার বাবা ধরেন এমপি ছিলেন অথবা মন্ত্রী ছিলেন, সেই ক্ষেত্রে যদি আমার যদি সেই ধরনের 5টি যদি শর্ত আমি পূরণ করতে পারি, সেই ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো আপত্তি থাকার কোনো বিষয় না। কারণ রাজনীতি তো জনগণের জন্য রাজনীতি। আর দল অনেক যাচাই বাছাই করে, বারবার চেয়ারম্যান মহোদয় কিন্তু বলতেছেন যে এবার নির্বাচনটা কিন্তু কঠিন, সুতরাং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্কভাবে আমাদের দল এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সেগুলা নির্ধারণ করবে। তার কারণ হচ্ছে, আপনি ধরেন বাংলাদেশে দীর্ঘ 17 বৎসর নির্বাচনহীনতার কারণেই কিন্তু আজকে দেশে এত বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি হয়েছে। কেউ কাউকে মানছে না, কোনো প্রতিষ্ঠানে, কোনো একটা প্রতিষ্ঠানে কোনো তার সফলতা নেই। সুতরাং এই নির্বাচনটা তো যেহেতু নির্বাচন ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, যে যেভাবে পেরেছে সেভাবে দেশ পরিচালিত হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস হয়েছে, নির্বাচন বিভাগকে নির্বাসনে পাঠিয়েছিল।
একজনকে মনোনীত করছে, তাকে সবাই সাপোর্ট করেছে। আপনার জাতীয় সংসদ নির্বাচন না, অন্যান্য যে নির্বাচনগুলো ছিল বাংলাদেশে, যে নির্বাচনে রাষ্ট্রের কোনো মানে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা ছিল না, সেই নির্বাচনগুলো তারা এইভাবে করেছে। তার দলীয় পদবি ব্যবহার করে সিনেট নির্বাচন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন বলেন, আপনার আইনজীবীদের নির্বাচন বলেন, সকল নির্বাচনই তারা তাদের জিততে হবে। যুবলীগ ছাত্রলীগকে তাদের কমিটির মতন তারা সেগুলো তো আগের ঘটনা। আসলে আমরা সামনে কি করব, সামনে আমরা আমাদের আসলে আমাদের একটু লেট হয়েছে অনেক অনেক। আমাদের যে বর্তমান যে গভর্নমেন্ট, তারা অনেক সময় নিয়েছে কোনো নির্বাচনের জন্য। নির্বাচনে হ্যাঁ অবশ্যই সময় নিয়েছে অনেক, কারণ তাদের তো সংস্কার করতে হবে। তারা তো সংস্কার মানে উল্লেখযোগ্য কি সংস্কার নির্বাচনের জন্যই তো তারা আসেননি, তাদের তো আরো কাজ আছে। নির্বাচনের বিষয়ে বলা হয়েছে সংস্কার, বিচার, এই কাজগুলো তো ছিল, সেগুলো করতে তো একটু সময় লাগবেই। কোনটা হয়েছে আমাকে একটু একটু যদি স্পেসিফিক। জুলাই সনদ হয়েছে সংস্কারের পর থেকে এসে আপনারা সেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন, সেখানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো এখন যে তারপরে সামনে গণভোটের বিষয়ে কথা হচ্ছে, হয়তো গণভোট হবে নির্বাচনের দিনেই হবে, সেখানে তো অনেক বিষয় আছেই যেগুলো আপনারাই ঐক্যমত না মেন যে জিনিসগুলো, যে পতিত যে সরকার দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল, তাদের প্রধান যে বিচারটুকু তো হলো না। না বিচার হচ্ছে তো, কেন না হচ্ছে কোথায়? যথাযথ একটা বিচার তো আর চানখারপুলের একটি মামলা শুধু ট্রায়ালে চলছে, কিন্তু এর চাইতে বড় বড় ঘটনা তারা ঘটিয়েছে। হ্যাঁ, সেগুলো সবই নিশ্চয়ই ধারাবাহিকভাবে আসবে। আমি একটু আবার আরিফুল ইসলাম আদিব উল্লেখযোগ্য যেগুলো বাংলাদেশে, মীর নিয়াজ ভাই আপনার কাছে আবার আসবে একটু পর। আরিফুল ইসলাম আদিব, আমি যেটা আজকে জানতে পারলাম আমরা যে আগামীকাল মানে সোমবার নির্বাচন কমিশন থেকে এই যে ভোট কেন্দ্রের যে আপনার তালিকা, ভোট কেন্দ্র সংখ্যা আর কি, সেগুলো প্রকাশ করা হবে এবং এই সপ্তাহের মধ্যেই সম্ভবত তাদের দলের যে নতুন রাজনৈতিক দলগুলোর যে নিবন্ধন, সেগুলো নিয়েও তারা একটা সিদ্ধান্তে আসতে পারে। আপনারা তো নিবন্ধন মোটামুটি বলা চলে, আমরা যতদূর জানতে পেরেছি ঠিক আছে, কিন্তু আপনাদের যে প্রতীক, এখনো তো প্রতীক ঠিক হলো না। আপনারা শাপলা নিয়েই আছেন এখনো, আসলে কোনো সিগন্যাল পেয়েছেন কিনা যে কি পাচ্ছেন আসলে সামনে? এখন পর্যন্ত নির্বাচন কমিশন অফিশিয়ালি কোনো সিগন্যাল বা জানান নাই কিছুই, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরো প্রতীক নেওয়া নিয়ে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কীরকম বিধিনিষেধ নীতিমালা অনুযায়ী চলবে, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান এটি রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং একই সাথে জনগণের সাথে এটার একটা জবাবদিহিতা এবং হচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতার একটা বিষয় আছে। এবং আমরা যেটি খুব আশ্চর্যভাবে দেখি যে ধরেন নির্বাচন কমিশন যে তালিকাগুলো, যে প্রতীকগুলোকে সে তালিকাভুক্ত করে, সেটা কিসের বেসিসে করে? ধরেন অনেক সময় জাতীয় প্রতীক সেখানে থাকে, অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতীকও সেখানে থাকে, জাতীয় ফল ফুল গাছ কিংবা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, আপনার সুপ্রিম কোর্টের প্রতীক, তারপরে আপনার হচ্ছে বিমান বাহিনীর প্রতীক, পুলিশের প্রতীক, এবং অনেকগুলো প্রতীক কিন্তু ওখানে আছে। আবার এর বাহিরেও আমরা বিভিন্ন প্রতীক দেখে থাকি। ফলে তিনি কিসের বেসিসে প্রতীকটা আসলে সিলেক্ট করতেছেন, এটা সুনির্দিষ্ট কিন্তু কোনো নীতিমালা হচ্ছে সে স্পষ্ট করেনি। দ্বিতীয়ত আমাদেরকে যেই ব্যাখ্যাগুলো বলেছিল যে এটি জাতীয় প্রতীকের অংশ, আমরা বারবার বলেছিলাম যে এটি মেইন জাতীয় প্রতীক না, শাপলা জাতীয় প্রতীকের একটা উপাদান। এরকম আরও 4টি উপাদান আছে, ধানের শীষের দুই পাশে আছে, তারা আছে, পাটের একটা অংশ আছে। ফলশ্রুতিতে বাকি 3টা অংশ কিন্তু 3টা রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বিদ্যমান আছে। আবার যদি জাতীয় প্রতীক হিসাবে ফুলকে ধরে, আমি তো দেখি জাতীয় ফলও প্রতীক আছে, কাঁঠাল একটা দলের প্রতীক আছে, জাতীয় পশুও একটা দলের প্রতীক আছে, নানাভাবে আছে। এরপর সে যুক্তি দিল যে প্রতিষ্ঠান হিসাবে আপনি দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একমাত্র যে যেটার প্রতীক দাঁড়িপাল্লা, সেটা তো পুরা জামাত ইসলামের প্রতীক হিসাবে আছে। বাংলাদেশ বিমান বাহিনীর যে ইগল, সেই ইগল এবি পার্টির আছে। এখন শাপলা এখানকার প্রধানমন্ত্রীর কার্যালয় দপ্তর বা প্রধান উপদেষ্টার দপ্তর এবং একই সাথে ডিজিএফআই এর এই প্রতীকটা না পান, এটা তাহলে কি করবে বলি আর কি। তো ফলশ্রুতিতে এই যে একটা প্রতীক, একটা দলকে কাঙ্ক্ষিত প্রতীকটা না দেওয়া, এখানে আমাদের আসলে প্রতীক দেওয়া না দেওয়ার বিষয়টা না, এটার মাধ্যমে যে বিষয়টা হচ্ছে, আমরা দেখেছিলাম যে 5ই আগস্টের পূর্বে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা
স্বাধীনভাবে কাজ না করে নানা ধরনের অদৃশ্য শক্তি বা নেক্সাসের সাথে জড়িত থাকে। ফলে নির্বাচন কমিশন সে স্বাধীন, নিরপেক্ষ এবং তার সক্ষমতা, একই সাথে তার স্বচ্ছতার কিন্তু একটা প্রশ্ন, মানে প্রতীক দেওয়া নেওয়ার মধ্যে। কারণ আপনি দেখছেন যে ইসি এনসিপির সাথে তারা একটা জাতীয় লীগ নামে একটা দলকেও নিবন্ধনের জন্য রেডি করছে। অত সে জাতীয় লীগের সম্পর্কে তার কর্মসূচি কী, তার নেতৃত্বকে, তার কার্যালয় কোথায়, তার কী মূলনীতি আমরা কেউ জানি না। তাহলে একটা দল সে নিবন্ধনের জন্য রেডি হয়ে যাচ্ছে, তার হচ্ছে কোনো কেউ জানতেছে না। এই যে তার যে ভূমিকা, যেটা 5ই আগস্টের পূর্বে তারা এরকম মনোনীত দলকে একবারে স্পষ্ট করে যে নির্বাচনকে কেন্দ্র করে এখানকার গোয়েন্দা সংস্থার কিছু লোকজন, এখানকার লুটেরা ব্যবসায়ীদের একটা চক্র এবং দুর্নীতিবাজ আমলা প্রশাসনের একটা অংশ এবং প্রতিবেশী রাষ্ট্রের একটা, এই 4টা অংশ মিলে একটা নেক্সাস তৈরি হয়। কিছু রাজনীতিবিদরাও অনেক সময় দলগুলো এটার সাথে জড়িত থাকে। আওয়ামী লীগ সরাসরি এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে 4টা নির্বাচন একেবারে 2008 সাল থেকে শুরু করে এ পর্যন্ত এবং প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি এখানে হস্তক্ষেপ ছিল। ফলে এই যে একটা নেক্সাস নির্বাচনকে কেন্দ্র করে, ক্ষমতা কাঠামোকে কেন্দ্র করে, কারা ক্ষমতায় যাবে, কোন প্রক্রিয়া যাবে, কে হচ্ছে ইলেকশন করতে পারবে না, মনোনয়ন কার্ডটা ঠিক থাকবে, কাকে এলাকায় ঢুকতে দিবে না, কাকে ঢুকতে দিবে, এই যে একটা সার্কেল, এইটা যে এখনও সক্রিয় আছে সেটা আসলে এই ইসির ভূমিকার মাধ্যমে বোঝা যায়। ফলে ইসি জাতীয় লীগকে কিসের ভিত্তিতে, কার কোন অদৃশ্য শক্তির ভিত্তিতে সিলেক্ট করলো, আবার আমাদের প্রতীক দিচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের পজিশন। আমার একটু একটা বিষয় জানা, যে এর আগে কি কখনো যে আপনারা যখন নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দিয়েছেন, প্রতীক আবেদন করেছেন, ঠিক সে সময় তো শাপলা সেখানে ছিল না, সেই সময়ের যে নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো ছিল, এর আগে কি এরকম কখনো হয়েছে যে কেউ একজন আবেদন করেছে, সেখানে সেই প্রতীক ছিল না, নির্বাচন কমিশন থেকে সেটাকে ইনক্লুড করে পরে দেওয়া হয়েছে? এখানে বিষয় যেটি হয়েছে যে দেখেন, কখনো অতীতে হয়েছে ইসির হচ্ছে আমরা দেখেছি অবশ্যই চাইলে করতে পারে, কিন্তু আগে এরকম আছে জি যুক্ত করছে নতুন অনেকগুলা প্রতীক। তাহলে আপনি একটা দলের চাহিদা প্রতীক সে কেন যুক্ত করবে না সেটার ব্যাখ্যা কিন্তু সে দেয় না। সে মিডিয়ায় বলছে যে ব্যাখ্যা আমি দিতে পারবো না। তাহলে আপনি কেন ব্যাখ্যা দিতে পারবেন? এর তো একটা লজিক গ্রাউন্ড আছে। এখানে আমরা দেখেছি নিউজের মাধ্যমে দলগুলোর থেকে কোনো আপত্তি করে না, বিএনপি, জামাত, এই দলগুলো কোনো আপত্তি করে না। এটা আপত্তি অনাপত্তির বিষয় না, বিষয়টা হচ্ছে ন্যায্যতার প্রশ্ন, নিরপেক্ষতার প্রশ্ন এবং আপনি নিয়মতান্ত্রিকভাবে ভূমিকাটা রাখছেন কিনা, সেই জায়গাটা মূলত এখানে প্রশ্নটি আসছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাব, তার আগে আমি একটু আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই মীর নেওয়াজ, যে আমরা তারেক রহমানকে নিয়ে একটু কথা বলবো। যে জনাব তারেক রহমান উমরায় যাচ্ছেন এবং সেখান থেকে হয়তো উনি দেশে ফিরবেন নভেম্বরের মধ্যেই, আপনাদের আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তো উনি দেশে আসলে আসলে বিএনপির রাজনীতির কি পরিবর্তন হবে, আর পুরো দেশের রাজনীতিতে কি কি পরিবর্তন হতে পারে বা আপনারা মনে করছেন, সে বিষয়টি আমি দুজনের কাছেই প্রশ্নটি রাখবো। নিচ্ছি একটি ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরোরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরোরে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনী প্রতীক ও জোটের রাজনীতি নিয়ে। মীর নেওয়াজ যে প্রশ্নটা বিরতির আগে করে গিয়েছিলাম, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে বিএনপির রাজনীতি এবং সাথে পুরো দেশের রাজনীতির কি পরিবর্তন হতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 111-এর ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। তিনি যখন প্রচণ্ড অসুস্থ ছিলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তৎকালীন সময় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট তিনি হাল ধরেছেন। দলীয় নেতাকর্মীদের সাথে, সকল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে তিনি সংযোগ স্থাপন করে দলকে পরিচালিত করেছেন। পরবর্তী পর্যায়ে যখন তিনি আসতে চাইলেন বাংলাদেশে, তখন বিভিন্ন ধরনের পতিত যে সরকার, ফ্যাসিবাদী সরকার, তার তিনি যাতে বাংলাদেশে না আসতে পারেন সেই কাজটুকু তারা করেছেন। সেই কাজটুকুর অন্যতম দেখেন, একজন ব্যক্তি কিংবা একজন নেতা, একজন নেত্রীর কথা বলার তো রাইটটা রয়েছে, তার কণ্ঠকে বন্ধ করার জন্য
হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, যাতে বাংলাদেশে মানুষ তার কণ্ঠ শুনতে না পারে। আচ্ছা, আরেকটু দেখেন, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, বাংলাদেশের 10টি পরিবারের একটি পরিবার, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই পরিবারকে ধ্বংস করার জন্য এবং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে 7 দিনের ভিতর সারা রাত সাক্ষী নিয়ে পুলিশ পাহারায় তাকে সাজা প্রদান করা হলো। জুবাইদা রহমান ম্যাডাম কিন্তু রাজনীতিতেও ছিলেন না, রাজনীতি করতেন না, শুধু একটাই মাত্র কারণ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্রবধূ প্লাস আমাদের দেশের রাজনীতিতে কি পরিবর্তন হবে সেটা একটু নেতা কর্মীরা এবং সারা দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে দলের ভিতরে কি ধরনের প্রতিক্রিয়া হবে, আপনারা কেমন? অবশ্যই তাকে তো আমরা প্রতিটি নেতাকর্মী তো উজ্জীবিত হবে এবং সারা দেশের মানুষই তার প্রতীক্ষায় রয়েছে। দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে বর্তমান তারেক রহমান সাহেব। আমরা মনে করি তার দূরদর্শিতা, তার আন্দোলনের দিক নির্দেশনা এবং তিনি যে আমাদের পথ প্রদর্শক হিসাবে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, এটি তো অস্বীকার করা যাবে না। তো সুতরাং তাকে ধরেন আমরা যদি নেতাকর্মীরা পাই, কাছাকাছি দেশের মানুষ পায়, অবশ্যই সেই দল তো পরিবর্তন আসবে, দেশের মানুষও উজ্জীবিত হবে। ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম আদিব, আপনি কি এই বিষয়ে একটু বলতে চান কিনা যে আসলে পুরো দেশের রাজনীতিতে কি পরিবর্তন হতে পারে? উনি এতদিন দেশের বাইরে থেকে দল পরিচালিত করেছেন, এখন অনেকদিন পর আসতেছেন, নির্বাচন করবেন, নির্বাচনের একটা সময় চলে এসছে। প্রথমত এখানে অনেকগুলো বিষয়, তার তো দেশে পড়া, তিনি যেহেতু এই দেশে আসা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সে বলা চলে এখন অন্যতম কাণ্ডারি এবং প্রধান কাণ্ডারি বলা চলে আর কি। তো সেই জায়গার থেকে তো এটা আসা অবশ্যই স্বাগতম এবং আমরা শুধু এখন না, 5ই আগস্টই যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সাথে আমাদের একটা অনলাইন মিটিং হয়েছিল, তখনই আমাদের বৈষম্য বিরোধীর পক্ষ থেকে বলেছিল যে আপনি দেশে দ্রুত আসলে এটা দেশের জন্যই ভালো। যাই হোক, তারা প্রায় 5ই আগস্ট পরবর্তী প্রায় 15 মাস মনে হয়ে গিয়েছে, এখনও কেন আসেননি এটিগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, কেন আসেননি সেই বিষয়গুলো। তবে তার দেশে আসার ক্ষেত্রে এটার অনেকগুলো বিষয় আছে, তার দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করবে এবং একই সাথে রাজনৈতিক পরিস্থিতি কি হবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাবে না, কারণ আসার পরে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন পরবর্তীতে আসলে তার এই যে এতদিন না আসা, এটা আসলে এইটার তখন আসলে মূল্যায়নটা তখন হবে। মানে ধরেন আপনি আসলো সে নভেম্বরে, আসার পরে একটা এখানে রাজনৈতিকভাবে বড় ধরনের একটা আলোচনা হইল, এরপরে নির্বাচন হইল, তখন দেখেছে নির্বাচনের রেজাল্টের পরে হয়তো বা মনে হইতে পারে যে তার আরও আগে আসা উচিত ছিল, এটা হইতে পারে। ফলশ্রুতিতে আসাটা, মূল্যায়নটা আসলে সময় লাগবে এই জায়গাটার থেকে। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় একটু বলবেন, বিএনপির সঙ্গে কি আপনাদের এই যে রাজনৈতিক জোট, যেহেতু আমাদের আজকে জোটের রাজনীতি নিয়ে আছে বিষয়টা, বিএনপির সঙ্গে কি আপনাদের রাজনীতি যে নির্বাচনী জোট, এটা নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে কিনা? দেখেন, আমার পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়কের পাশাপাশি আমাকে রাজনৈতিক লিয়াজ প্রধান হিসেবেও দলের দায়িত্ব পালন করতে হয়। ফলশ্রুতিতে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি, নানা বিষয়গুলো নিয়ে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সাথে দলের পক্ষ থেকে আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক পর্যায়ে মিটিং হয়ে থাকে। জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তে সবচেয়ে প্রাইম যে কনসার্ন, যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে যে সনদের আইনি ভিত্তি দেওয়া এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিবে সেটার রূপরেখাটা এখন পর্যন্ত স্পষ্ট হয় না, যেটার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর করিনি। একই সাথে আমাদের দলের কিন্তু এখন পর্যন্ত নিবন্ধনের জন্য উপযুক্ত হইলেও এখনও মার্কাটি এখনও ইসির কাছ থেকে নানা জটিলতা আটকে রাখছে। ফলশ্রুতিতে এই দুইটা কনসার্নের সাপেক্ষেই মূলত আমাদের জোট পরবর্তী কিংবা নির্বাচন এই বিষয়গুলো আসে। জোট নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কারোর সাথে আলাপ হয়নি। কারণটা হচ্ছে যে এখন এখানে একটা প্রশ্ন করতে পারেন যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ এসেছে যে বিএনপির সাথে কি 20-30 সিটের একটা আলোচনা হয়েছে কিনা, কিংবা জামাতের সাথে একটা জোটের আলোচনা হয়ে গেছে না। এই বিষয়গুলো আসলে কখন খুব বেশি আলোচনাটা আসছে
যেদিন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি এবং এনসিপির পক্ষে একটা বড়, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু এটা এনসিপির এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছে। কারণ আমরা স্পষ্ট করেছি যে সনদের যে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করছে, এটা আসলে একটা জাতিকে দেখানো। কারণ এই সনদের বাস্তবায়নের রূপরেখাটা যদি স্পষ্ট করে না দেওয়া হয়, গণভোট হলে গণভোটে কী প্রশ্নে গণভোটটা হবে, গণভোট কখন হবে, পুরো প্রক্রিয়াটা কিন্তু স্পষ্ট না। এবং পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবে তারা কতটুকু পাওয়ার পাবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে কি না, কারণ তাদেরকে একই সাথে দুটো রোল প্লে করার সময় দেবে কিনা, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট না। তো স্পষ্ট না ছাড়া একটা জিনিসে স্বাক্ষর করে ফেলা, সেটার আসলে ভবিষ্যৎটা কি, এটার আসলে বোঝা যায় না। ফলশ্রুতিতে এই জায়গায় যখন এনসিপি আসলে খুব নৈতিকভাবে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়েছিল এবং ঐতিহাসিকভাবে একটা সঠিক অবস্থান নিয়েছিল, তখন আসলে বিদ্যমান দলগুলোকে, সেটা বিএনপি জামাত দুটো গ্রুপেরই আমি দেখলাম, তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে, যেহেতু তারা পুরনো দল, তাদের স্ট্রং মিডিয়া ব্যাকআপ আছে, স্ট্রং ন্যারেটিভ বিল্ড আপ করার সোশ্যাল মিডিয়া তার প্রভাব আছে, তারা একটা ন্যারেটিভ ছেড়ে দিল যে কি এনসিপি আসলে স্বাক্ষর করে না কেন, তাদের আসলে বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েশন চলতেছে, যেটার না হওয়ার কারণে তারা স্বাক্ষর করে না। ফলে এনসিপির যে একটা মোরাল যে বেইজ, যে মোরাল যে স্টান, সেটাকে আসলে ভিলিফাই করার জন্য কিংবা পরোক্ষভাবে এনসিপিকে একটা কোণঠাসা করে কোনো একটা প্রক্রিয়ায় বাধ্য করার জন্য মূলত এই ধরনের আলাপগুলো আসলে একটা সময় কিন্তু অনেকেই বলছিলেন যে আসলে এনসিপি হচ্ছে জামায়াতের বি টিম এবং এনসিপি দিন শেষে জামায়াতের সঙ্গেই যাবে। তো এখন যদিও আমরা দেখছি একটু এই যে ধরেন এটা এনসিপির জামাতের বি টিম, এটা কারা প্রচার করছে, এটা অবভিয়াসলি দীর্ঘদিন ধরে এটা বিএনপির অ্যাক্টিভিস্টদের থেকে প্রচারণাটা করছে। কেন করছে? কারণ হচ্ছে যে জামাতের সাথে এনসিপিকে যদি ট্যাগ করতে পারে, তাহলে জামাতের যে ৭১ প্রশ্ন, তারা জামাত যেহেতু ধর্মভিত্তিক দল, ফলে এনসিপি যে এই দুইটার বাহিরে যে একটা ফ্রেশ রাজনৈতিক দল এবং এনসিপি যে একটা সম্মিলিত লিডারশিপের একটা রাজনীতি করতে চায় মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেটাকে এনসিপি কিছুটা কোণঠাসা করে রাখা যায়। আবার একই সাথে আপনি দেখবেন যে এখানের যাদের কাছ থেকে যে জামাতের সাথে ট্যাগ করা, তারাই কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে কিন্তু বারবার জামাতের সাথে জোটবদ্ধ হয়েই রাজনীতিটা করেছেন। সেক্ষেত্রে তারা নানা ধরনের যুক্তি দিতে পারেন, কিন্তু তাহলে আপনি যদি আপনার আদর্শের জায়গা থেকে, তাহলে আমরা এখানে কি দেখলাম যে জামাতকে নিয়ে একই সাথে বিএনপি ক্ষমতায় যতবার গেছে জামাতকে নিয়েই গেছে, এবং তাদের এই যে জামাতের রাইজিংটাও কিন্তু বিএনপির ক্ষমতা থাকাকালীন সময়। তাহলে বিএনপির এখন যে অবস্থান, সে অবস্থানটা আমরা তাহলে কি দেখি? এটা প্রশ্নটা দেখি ক্ষমতায় যাওয়ার প্রশ্নে তারা কার সাথে জোট করবেন, সেটার মূলত মুখ্য। ফলে আদর্শিক তার যে অবস্থানটা, তারা বারবার যে জায়গাটা বলেন স্বাধীনতার ঘোষক, এবং তাদের সেই জায়গা থেকে উত্থান, এবং এইটাকে বেস করে তারা যে পলিটিক্সটা করেন, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। ফলে জামাতকে অন্য দলের সাথে ট্যাগ করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেয়ে বরঞ্চ তাদের এই জায়গাটা বরঞ্চ আরও, মানে এই জামাত প্রশ্ন তো ৯১ সালেই সমাধান হয়ে যেতে পারত, আপনি তারও আগে সমাধান হয়ে যেতে পারত। ফলশ্রুতিতে পুরনো রাজনৈতিক দলগুলোর যেটা দেখলাম যে তারা এই প্রশ্নগুলো সমাধান না করে বরঞ্চ এটা একটা রাজনৈতিক হাতিয়ার, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে কিছুটা কোণঠাসা করা বক্তব্যের মাধ্যমে এই চেষ্টাটা আসলে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আরও একটি বিরতির সময় হচ্ছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরোর নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মীর নেওয়াজ আলী, আপনার কাছে আবারও একটু আসতে চাই অন্য একটি প্রশ্নে। আজকে হচ্ছে বিভিন্ন রাজনীতিবিদরা আজকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়েছিলেন এবং সেখানে অনেক বিষয়ে কথা হয়েছে, নির্বাচন বিষয়ে কথা হয়েছে, কিন্তু আমরা একটা যে কমন জিনিস দেখতে পেয়েছি যে এনসিপি সহ অন্যান্য দলগুলোও বলেছে, জামায়াত ইসলামী, যে জাতীয় পার্টিকে কোনোভাবেই রাজনীতি করতে দেয়া যাবে না এবং তারা যেন নির্বাচন করতে না পারে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরা অনেকেই বলছিল। যদিও বিএনপির এ বিষয়ে আমরা খুব একটা বেশি কিছু শুনতে পাইনি। একটু বিএনপি জাতীয় পার্টির বিষয়ে বিএনপির একটু কি আসলে তাদের মনের মধ্যে কি আছে সেটা একটু জানতে চাচ্ছি। যারাই অন্যায় করবে, বিএনপি বারবার বলছে, যারাই অপরাধ করবে, এই যে বিগত দিনগুলোতে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, চুরি ডাকাতি করেছে, লুটপাট করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে, এটা কিন্তু বারবার বলেছে। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ ব্যান করবে, সেগুলো তো
সেটা মানে একটা আইনি প্রক্রিয়া হোক আর আপনার এই ভোটের মাধ্যমে হোক। ধরেন যদি আমি বলি যে অমুক পার্টিকে নিষিদ্ধ করে দাও, এটা তো ঠিক হবে না। তাহলে ভোটটা কাকে নিয়ে হবে? ভোটটা কাকে নিয়ে করবো আমরা? কিন্তু আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, ভোট করতে না দেওয়া হয়, জাতীয় পার্টি তো তাদের সাথেই ছিল। এই যে নির্বাচনগুলো বৈধ হওয়ার পিছনে তো অনেকেই বলছেন, আপনারাই বলছেন না, নিষিদ্ধ জাতীয় পার্টি তাদের সঙ্গে ছিল বলেই আওয়ামী লীগ এতদিন নির্বাচন করে টিকে ছিল। আমাদের চিফ জাস্টিস প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বারবার বলেছেন, বিভিন্ন ইন্টারভিউতে বলেছে বিদেশে, যে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মানে যে কোনো মানে সাক্ষাৎকারে আওয়ামী লীগের বিষয়ে বলছেন। আওয়ামী লীগের বিষয়ে বলেছেন। এবার তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, বলে কেউ মনে করে। আমি তো যেটা আমরা চাচ্ছি না যে আওয়ামী লীগ নির্বাচন করুক, সেগুলো আমরা বলছি না। আমরা জাতীয় পার্টি কেন করবে সেটা কেন চাচ্ছেন? না, জাতীয় পার্টি তো আমরা সেগুলো বলি না। আমরা বলছি যে তারা যদি অপরাধ করে অবশ্যই তাদের বিচার হবে, অন্যায় করে থাকলে বিচার হবে। কিন্তু পার্টি দল নিষিদ্ধ হয়ে যাবে, সব একে একে পার্টি নিষিদ্ধ হয়ে যাবে, তাহলে পতিত যে সরকার যেগুলা করেছে, তা আমরা কি সেদিকে ধাবিত হচ্ছি? আমরা কি সেদিকে যাচ্ছি? সেই দিকে তো যাচ্ছি। তো সুতরাং নির্বাচন করার, যেহেতু আমি এই বাংলাদেশের সিটিজেন, আমি প্রার্থী হব, ভোট দেবে পাবলিক। যদি পাবলিক ভোট দেয় তাহলে তো আপনার আমার কিছু করার নেই। সেই ক্ষেত্রে আপনার এই জাতীয় পার্টি নিষিদ্ধ, বিএনপি তো যে মানে যে এগুলা উদ্বেগ প্রকাশ হচ্ছে যে এগুলো একে একে এরপরে বলবে যে অমুক পার্টিকে নিষিদ্ধ করো। না, আর কারোর বিষয়ে তো কথা না, নেই। আসবে তো। জাতীয় পার্টিগুলো তো এর আগেই হয় নাই, কথা হয় নাই। এর আগে তো ধর পর আবার আসবে যে অমুককে নিষিদ্ধ করো। তো একে একে যদি এগুলো নিষিদ্ধ হয়ে যায় পার্টিগুলো, ভোটটা কাকে নিয়ে করবো আমরা? এটা তো একটা প্রশ্ন। ভোটের মাধ্যমে ভোট যদি আপনি দেন, যাকে জনগণ ভোট দেবে সেই তো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে। যদি অন্যান্য পার্টিকে দেয়, এমনকি জামাতকে যদি দেয়, আপনি অবশ্যই আমরা গ্রহণ। আপনি দেখেন এনসিপি যখন প্রতিষ্ঠিত হয়, আমাদের দল কিন্তু প্রথমেই অভিনন্দন জানিয়েছে এবং আমার দলের প্রতিনিধিও গিয়েছেন, তাই না? আমাদের যে আদিব সাহেব যে বললেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনাদের সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ রেখেছেন। হয়তো ভাইয়ের সাথে রেখেছেন, নাহলে অন্য অন্য সার্জিস বলেন, সকলের সাথে কিন্তু যোগাযোগ ছিল যে ছাত্রদের এই আন্দোলন কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেওয়া যাবে না। হয়তো আমরা যারা সিনিয়ররা ছিলাম, আমরা সিনে যাই নাই, আমাদের কিন্তু সকলেই তাদের সাথে ছিল। আর জুলাই আগস্টের যে আন্দোলন, দীর্ঘ 17 বছরের যে আন্দোলন, সেগুলো করে করে আসে কিন্তু জুলাই আগস্টে ফাইনাল চূড়ান্ত রূপ লাভ করেছে। দেখেন 2024 সালের 7ই জানুয়ারি যে অবৈধ দখলদারিত্ব সরকার নির্বাচন ঘোষণা করলেন, 8000 মাইল থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় সকল দলকে ঐক্যবদ্ধ করে ও দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে অবৈধ দখলদারিত্ব সরকারের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। আমাকে একটু এক মিনিট, তার ডাকে সাড়া দিয়ে সকল দল এবং বাংলাদেশের মানুষ 3% ভোট দিয়েছিল। কিন্তু সেই সময় তো জাতীয় পার্টি নির্বাচন করেছে তাদের সঙ্গে, এবং এই জন্যই তো অনেকেই সেই নির্বাচনকে কিছু কিছু মানুষ অন্তত বৈধ বলেছে যে না, নির্বাচন হয়েছে মোটামুটি, যেহেতু জাতীয় পার্টি ছিল। সেজন্যই তো এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ অনেকেই বলছেন যে ঠিক আওয়ামী লীগের সঙ্গেও জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক। না, জাতীয় পার্টি তো কয়টা ভাগে বিভক্ত ছিল তখন তৎকালীন সময়ে। হ্যাঁ, আমি যে জিনিসটা বলছিলাম, যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে ধরেন সেই ডাকে সাড়া দিয়ে কোন মানুষ ভোট দেয় নাই, প্রত্যাখ্যান করছে, তো সেটাও কিন্তু আন্দোলনের একটা অংশ ছিল। আরিফুল ইসলাম আদিব, এই যে জাতীয় পার্টির বিষয়, আজকে কিন্তু নুরুল হক নুরু বলেছেন যে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তাহলে কপালে শনি আছে, এই টাইপের একটা কথা বলেছেন। এবং আক্তার হোসেন বলেছেন যে জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। হ্যাঁ, ধন্যবাদ আবার আপনাকে জাস্ট আপনি জাতীয় পার্টি বলার পর আমি জাস্ট গুগলে সার্চ করলাম, এই যে আমার এখানে একটা ছবি চলে আসছে, আপনার দেখতে পারেন যে এবিএম রুহুল আমিন হাওলাদারের একটা নির্বাচনী পোস্টার 2014 সালের, উপরে শেখ হাসিনার ছবি, মার্কা দেওয়া লাঙল, ভিতরে লেখা জাতীয় পার্টি। 2024-এও কিন্তু ছিল। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, জাতীয় মানে উপরে শেখ হাসিনার ছবি, একপাশে জিএম কাদেরের ছবি, আবার লেখা জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। এটা হলো এবিএম রুহুল আমিন। আপনি যেহেতু অনেকগুলো বলছেন, এরপর আরেকজন আছে সালাউদ্দিন আহমেদ এবং শামীম হায়দার পাটোয়ারি, তিনিও সেম প্রক্রিয়া পোস্টার করছেন। আপনার অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, তারও এখানে লেখা কিশোরগঞ্জ 3,
জাতীয় পার্টি এটা নিয়ে মডেল অনেক আওয়ামী লীগ সমালোচনা হয়েছিল সমর্থিত। সে সময়, জি। তাহলে এই যে আওয়ামী লীগ সমর্থিত একটি দল, যারা এই 2400 আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করেছেন এবং একটি যে ডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা হচ্ছে অংশগ্রহণ করছে। আমরা বাংলাদেশে জাতীয় পার্টির আসলে বাংলাদেশে রাজনীতি করারই তার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নাই। তিনটে কারণ নাই। প্রথমত হচ্ছে জাতীয় পার্টি কোনো বাংলাদেশের জনগণের দল না। জাতীয় পার্টি হচ্ছে প্রথমত হচ্ছে জাতীয় পার্টির উত্থান বা আত্মপ্রকাশ কখন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন মেরে ফেলার পরবর্তীতে অবৈধভাবে ক্ষমতা দখল করে হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রভাবে চালাইছেন, সেই সময় হচ্ছে জাতীয় পার্টি স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দল, ফ্যাসিস্ট হিসাবে তারা দল সেই সময় করেছিল। এবং সেই সময় তারা যেটা করেছেন, যেহেতু তার পূর্বে 75-এ হচ্ছে শেখ মুজিব সপরিবারে মারা যায় এবং আওয়ামী লীগ একটা ভালনারেবল অবস্থানে ছিল, এই 9 বছর প্রক্রিয়ায় জাতীয় পার্টি আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দিয়ে হচ্ছে আওয়ামী লীগকে রিভাইভ করেছে। এরপরে আপনি দেখবেন যে 8 সালের পর থেকে সেই জাতীয় পার্টি পুরো 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় একমাত্র দল হিসেবে সে তাকে সাজিয়েছে। তাহলে এর জন্ম হচ্ছে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে পুরো 15 বছর ফ্যাসিবাদের সময় সে হচ্ছে আপনার হচ্ছে আওয়ামী লীগের এক প্রধান সহকারী ছিল, খুনের সহকারী। তৃতীয়ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি 24-এর ইলেকশনের আগে জিএম কাদেরের স্পষ্ট বক্তব্য, ভারতে তিনি সফর করে এসে বাংলাদেশে এসে বক্তব্য বলছেন যে ভারত সরকারের অনুমতি ছাড়া আমি বক্তব্য বলতে পারবেন না। তার মানে এই বক্তব্য দ্বারা স্পষ্ট হয় যে জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করলে এর মূল ক্রীড়ানক হচ্ছে দিল্লি। ফলশ্রুতিতে একটা দলের প্রধান যখন ভারতের অনুমতি ছাড়া মিডিয়া বক্তব্য দিতে পারেন না এবং 9 বছর স্বৈরতান্ত্রিক দল তার প্রতিষ্ঠাতা স্বৈরাচার এস্টাবলিশ করে সেই সময় দল প্রতিষ্ঠা করেছেন, ফলশ্রুতিতে এই জাতীয় পার্টি তো কোনো বাংলাদেশের দল নয়, বরঞ্চ জাতীয় পার্টি বাংলাদেশের এই জায়গার থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এটা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলবে। ফলে জাতীয় পার্টির ইস্যুতে দলমত নির্বিশেষে এখানে একটা একই অবস্থানে আসতে হবে স্বৈরতান্ত্রিক দল, ফ্যাসিবাদের দল, গণহত্যাকারী দলের সাথে এবং প্রতিবেশী রাষ্ট্রের বিএনপির অবস্থানকে জাতীয় পার্টির বিষয়ে উনি যেটা বললেন, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? যেটা আমরা দেখেছিলাম এর পূর্বেও তারা যে বিষয়টি বলেছিলেন যে আসলে জনগণ এখানে সিদ্ধান্ত দিবেন। জনগণ তো আসলে 5ই আগস্টই বড় সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্তে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের মানে যে অভিপ্রায় সেটা প্রকাশের সর্বোচ্চ হচ্ছে গণ অভ্যুত্থান। মানে নির্বাচনের চেয়ে বড় জায়গাটা হচ্ছে গণ অভ্যুত্থান, কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের পিপল যে উইলটা সেটা সর্বোচ্চভাবে হচ্ছে প্রকাশিত হয়। সেই জায়গায় কিন্তু আপনার হচ্ছে শেখ হাসিনাকে এখান থেকে উৎখাত করেছে। ফলে আমরা মনে করি জাতীয় পার্টির বিষয় স্পষ্টভাবে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে এটি কোনো বাংলাদেশের দল না, একটা প্রতিবেশী রাষ্ট্রের দল। যে প্রতিবেশী রাষ্ট্রটা বাংলাদেশের এখানে গণতন্ত্র হত্যায়, বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে, এখানকার ক্ষমতা কাঠামো ভেঙে চুরমার করেছে, এখানকার রাজনৈতিক দলগুলোকে বিএনপি জামাত থেকে শুরু করে সবগুলো দলকে ধ্বংস করেছে, তার নেতাকে 17 বছর ধরে বিদেশে নির্বাসনে থাকতে বাধ্য করেছে এবং তাকে মৃত্যু যুগে। ধন্যবাদ। আমরা একটু মির নওয়াজ আলী ওনার কাছে একটু ছোট করে আপনি বলবেন যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে এবং এটা থাকবে নির্বাচনের সময়, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি সহ অন্য অনেক দলগুলোই বলছেন যে সচিবালয়ে উপদেষ্টারা বিভিন্ন দলের হয়ে পারপাস সলভ করছে। তাতে কি আপনাদের কাছে মনে হয় যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হবে বা আছে? মোটেও নেই। একটু ছোট করে বলবেন। আমরা মোটেও নেই। আমরা প্রত্যাশা করব গভর্নমেন্টকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে, উনি আসলো মাঠ পর্যায়ে খবর নিয়ে অবশ্যই লেভেল প্লেইং করা উচিত। তার কারণ আপনি প্রত্যেকটি জায়গায় একটি মতাদর্শের সচিব থেকে শুরু করে অনেকে রয়েছে এবং তারা সাজিয়েছে। কোন মতাদর্শের কথা বলছেন? এনসিপি না জামাত ইসলামী? না, এনসিপি না, জামাত ইসলামীর মতাদর্শের অনেক। এনসিপি তো আর কোনো, এনসিপি তো ধরেন খুব বেশি দিন হয় না তাদের এটা, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো তো আপনাদের লোকজনও আছে। জামাত ইসলামীর যে সচিব বলেন, তারপরে আপনার এই যে নির্বাচন ইস্যু যেখানে ডিসিএসপি বলেন সেখানে কিন্তু তারা সাজিয়েছে। এই জামাত ইসলামী বলছে আপনাদেরও লোকজন আছে, সবাই ভাগ বাটোয়ারা চলছে। এটা তো উপদেষ্টা একজন মাহফুজ আলম উনিও বলেছেন যে আসলে জামায়াত এবং বিএনপি ভাগ বাটোয়ারা করে নিয়েছে সবাই। এই জামাত ইসলামী বাংলাদেশে 5 তারিখের পরে তারা এদিকে খুব মনোযোগ দিয়েছে
এই বিশ্ববিদ্যালয়ে ব্যাংকগুলো নিয়েছে, জি দখল করেছে। জি ধন্যবাদ এই মীর নেওয়াজ বিশ্ববিদ্যালয় আলী। আমি একটু না, না, আরিফুল একটু আমি ইসলাম এক আদিব- সেকেন্ডে শেষ করব। জি। বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলরগুলো নিয়েছে, সচিব বলেন, জয়েন্ট সেক্রেটারি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, তারা এগুলো সাজিয়েছে নির্বাচনকে সামনে রেখে। জি ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব এই বিষয়ে কিছু বলতে চান আরেকটা কিনা? সেকেন্ড শেষ করব। দেখেন 10,000 একটি ব্যাংকের তাদের কর্মকর্তা যে সেটা বিএনপি বলেছে যে জামায়াতপন্থী দুঃখজনক। যে সংগঠনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে কেউ যেন নির্বাচনের দায়িত্ব না পালন করে, এটা যথার্থই বিএনপি বলেছে। থেকে বলা এটা হচ্ছে। আমরাও দাবি আরিফুল করছি ইসলাম যে আদিব ধরুন যাতে 30 কোনো সেকেন্ডে ধরনের কিছু অ্যাড করবেন কিনা শেষ করব। কোন এই যে বিষয়ে? level না, playing এটা field, level playing সচিবালয়ে- field-এ তো আমরা তো এটা স্পষ্ট সচিবালয়ে দেখছি, ভাগাভাগি not only লোকজন। সচিবালয়, প্রশাসন এবং লোকালি পর্যায়ে যে থানার ওসি একটা সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে তো হচ্ছে ওই থানা বিএনপির যে সভাপতি থাকে তাকে একটা ফোন দেয়, এরপরে জামাতের যে আমির থাকে তাকে ফোন দেয়, এরপর বৈষম্য বিরোধীর যদি আহ্বায়ক থাকে তাকেও ফোন দেয়। তবে বৈষম্য বিরোধী বলেই যেভাবে এনসিপির সাথে কানেক্ট করা হয়, কারণ দুটো বৈষম্য আসলে তো- আলাদা বিষয়। এটা হচ্ছে আলাদা সংগঠন, আলাদা কারণ এখানে সংগঠন। আমরা দেখেছি ছাত্র দলের নেতৃত্ব ছিল, শিবিরের নেতৃত্ব আছে, কিন্তু যখন এই বৈষম্য কোনো অকারেন্স করে তখন এটাকে এনসিপিকে বলে দেওয়া হয়, কিন্তু বৈষম্য আবার যখন ব্যানার ভালো করছে তখন সবাই যে না এখানে সবাই রেস্টে গেছে। তো ফলশ্রুতিতে এই ধন্যবাদ বিষয়টা আপনাদের জায়গা থেকে- দুজনকেই, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আরিফুল ইসলাম আদিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।